লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায়, তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য 5 বছর ধ্বংস করছে, এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে? কারণ গত 15 বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে, সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত। তাকে কেউ গুম করবে না, খুন করবে না, ক্রস ফায়ার দিবে না। যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে, ট্যাক্স ক্যাডার থাকে, তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না। একটা জিডি যদি আপনি থানায় করতে চান, আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না। সো এবার নতুন লড়াইটা হলো, আপনি যেই দলের হন, এমনকি যদি আওয়ামী লীগেরও সমর্থক হন, আপনার সাথে যদি অন্যায় হয়, আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন, যদি জিডি করতে পারেন। আপনি যদি বিসিএস অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস হয়ে 1 পয়সা হারাম খেতে না পারেন, আমি লিখে দেই, তাহলে পরবর্তীতে আর বিসিএস কেউ পরীক্ষাই দিতে চাবে না। কারণ এত পশ লাইফ তো সে লিড করতে পারবে না। যেই বেতন 45,000 টাকা, কিন্তু ঘড়িটার দাম তার 90,000 টাকা, তার যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই, তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লাইফ লিড করবে না। তাহলে তার কি লাগবে? প্রচুর উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা হইতে হবে। বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি, উদ্যোক্তা হও। আপনি গিয়ে 50,000 টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করে 5 লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া। মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া, আপনি জীবনে উদ্যোক্তা হইতে পারবেন। আপনি যদি 2 নম্বর প্রক্রিয়া হন, সব অনুমোদন পেয়ে যাবেন, সব অফিসে গিয়ে ঘুষ দেবেন। আর যদি চান যে না আমি একটু সুষ্ঠুভাবে করব, আপনি পারবেন না। আমার লড়াইটা হলো অন্তত 5,000 তরুণকে, যারা অনার্স পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এদেরকে স্কিল বেসড ট্রেনিং করবো। ইতিমধ্যে আমি অন্তত 10টা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা আমাকে এটা সাপোর্ট করবে। যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অফকোর্স এর মধ্যে থাকবে ইংলিশ, আরবি, ফরাসি, জাতিসংঘের 3টে ভাষা, অ্যান্ড চাইনিজ। যে যেটা পছন্দ করে। চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে, পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ, ফরাসি জানলে। আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয়, কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না। অথচ পুরো মিডল ইস্টে আমাদের বিরাট মার্কেট, ল্যাঙ্গুয়েজ জানা না বিধায় কামাই করতে পারে না। আমি নিজেও যেহেতু 10 বছর ধরে ইংরেজি ভাষা পড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, আমি নিজে ট্রেনিং করাবো, আমার টিম এবং এই টিমটাকে বড় করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তাদেরকে দিব। এর সাথে আইসিটি কেন্দ্রিক অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে, যাতে অনার্স পড়া অবস্থাতেই সে কী করবে এটার একটা গাইডলাইন পেতে পারে। এবং আমাকে ইতিমধ্যে বাংলাদেশের 10টা ফার্ম আমার এই আলোচনাটা শুনে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে, আমি যদি শুরু করি তারা আমাকে বিনামূল্যে এই সাপোর্টটা দিবে। তরুণদেরকে এম্পাওয়ার করব। আর একটা কথা বলে রাখি, ঢাকা আর্টের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না। 2টো কাজ পারবো। নাম্বার 1, ঢাকা আর্টের একটা সবজিওয়ালা, ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তুলে তারপরে দিতে হবে। আর যদি অনেক রাঘব বোয়াল হয়, যিনি নিজে যান না, তার লোক পাঠান, তাহলে তার নামটা তো জানবো। সংসদে না 10 বার এমপি হওয়ার কোনো দরকার নাই। জীবনে ইম্প্যাক্টফুল কাজ 1বার 2বার করতে পারলেই হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা আর্টের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিই। এরপরে যা আছে কপালে আমার হবে, এইটা আমি করবই। নাম্বার 3, পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ। শুধু ঢাকা আর্টের না, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল, এমনভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে। চিকিৎসা তো চিকিৎসা, আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আপনাকে চাওয়া হবে 20,000 টাকা। ওই 20,000 টাকার কমে যদি কোনো 15,000 টাকায় যেতে চায়, আপনার লাশ সেখানে তুলতে দিবে না। আপনি চিন্তা করেন, এমন দেশে আমরা আছি। আমি ইনকিলাব মঞ্চের ভাইদের এবং ঢাকা আর্টে আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি টিম করব, যাদেরকে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন 500-700 টাকা করে তাদেরকে দিব, এই ভলান্টিয়ারি সার্ভিসটা যারা দিবে। কিন্তু কোনো সিন্ডিকেট ব্যবসা এই হসপিটাল জোনে চলবে না। অনেক অসুস্থ মানুষ আসেন, কোন ডিপার্টমেন্টে, তিনি নিউরোলজিতে যাবেন নাকি তিনি হেপাটোলজিতে যাবেন, তিনি জানেন না। তারে সাপোর্ট করবার মতো পুরো কাউন্টারে কেউ নাই। আমরা বুথ স্থাপন করব এবং তাকে একদম হসপিটালে ওই টেস্টের জায়গায় নিয়ে যাওয়া, ডায়াগনোসিস সেন্টারে, এইরকম আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করব। তাতে ও কিছু সুবিধা পাবে, পার্ট টাইম একটা টিউশনের টাকা পাবে। আর ওই মানুষগুলো মনে করবে আমি হসপিটালে গিয়ে পৌঁছলে আমারে হেল্প করবার কেউ আছে। এখন আমি চাইলে আপনারা অনেক বড় বড় স্বপ্নের কথা শোনাতে পারি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে আমি যেটুকুন বলি, আমি ওসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাল্লাহ আমি ওইটা করার জন্য বলি, বা যেটা বলি ওইটা করি। আমি এখন পর্যন্ত আমার ক্যাপাসিটিতে যেটা করতে পারবোই এটুকুন বললাম।
বাকি ইনশাল্লাহ আর অনেক কিছু করব। আমি আপনাকে শুধু এটুকুন বলি, যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বাকি 299 জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে, এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটা পারলে আপনারা কেন পারলেন না। ইনশাল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাল্লাহ। হাদি ভাই, সময় শেষ হয়ে আসছে, তবু অনেক প্রশ্ন জমা হয়ে আছে। এই একটা প্রশ্ন করি, ইলেকশন আসলেই যে আপনি বলছিলেন না যে আমি ভোটারদের দ্বারে যাচ্ছি, ভোটারদেরও তো একটা অভিযোগ আছে যে যখন নির্বাচন আসে তখন আমরা প্রার্থীদের দেখা পাই, নির্বাচন শেষ হয়ে গেলে তো প্রার্থী দেখা আর পাই না। আমি আগেই অনেক বড় কথা বলতে চাই না, আমি শুধু ঢাকা হাটের আমার ভাই বোন, আমার আঙ্কেল আন্টি সবাইরে একটা কথা বলি, জিতি আর হারি আপনারা আপনাদের হাদিকে পাবেন কিনা এটা ইনশাল্লাহ সময় বলে দিবে। আচ্ছা, সময় দেন, ঠিক আছে ইনশাল্লাহ। সাইবার বুলিং নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আমি আপনার কমেন্টস চেক করি সবসময়, আপনিও কিছু কিছু কমেন্টসে রিপ্লাই করেন। সাইবার বুলিং এর ব্যাপারটা নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? আপনাকে তো মনে পড়ছে বুলিং এর শিকার হতে হয়। মানে দেখেন, আমাকে বুলি করা হলে আমি তো আমার সামান্য গায়ে লাগে না, মানে এটা তো বাংলাদেশে এখন গাছ হয়ে গেছে, কিন্তু খারাপ লাগে কি ধরেন, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবারের এমন কোনো নারী নাই যাকে নিয়ে এই দুনিয়ার এমন কোনো নোংরা শব্দ নাই যাদেরকে নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করা হয় না, এবং স্বাভাবিকভাবে তো তখন আপনার খারাপ লাগবে, তাই না? তো মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু এখন হতাশও হই না, বরং আমি সাইকিটা বুঝতে পারি যে আমার একটা কথা অপছন্দ হওয়ার কারণে আপনি আমাকে গালি দিতে পারেন অফকোর্স, কিন্তু আমাকে গালি না দিয়া যখন আপনি আমার মা, বোন, আমার স্ত্রীকে গালি দিচ্ছেন, এর মানে হলো আমাদের একটা তুমুল লড়াই করতে হবে সামাজিক মনস্তত্ত্ব পরিবর্তনে। আমি এইটা বুঝবার চেষ্টা করি যে এই যে সে গালিটা দিতে পারছে, সে মোটিভেটেড হচ্ছে। অপরাধ করলেন আপনি, কিন্তু গালি দিচ্ছে আপনার মাকে, এইটা তো একদিনে তৈরি হয় নাই, একদিনে ভাঙবেও না। তখন আমি গভীরভাবে বুঝবার চেষ্টা করি যে আসলে কি করলে পরে আগামী 20-30 বছর পরে আমি অপরাধ করলে যেন আমাকেই গালি দেয়, আমার পরিবারের মা বোন গালি না শোনে, সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কবে? তা আমি বরং এগুলোকে এখন এভাবে বুঝবার চেষ্টা করি যে কি কাজটা করলে পরে, কোন লড়াইটা করলে পরে আমরা ওই বাংলাদেশটা করতে পারবো। আমাদেরকে একটা লড়াই করতে হবে। আমি পার্সোনালি কষ্ট পাই না, কিন্তু দেখেন আমাদের জুমা, আমাদের মেয়েরা যারা আমাদের সাথে অ্যাক্টিভিজম করে, দেখেন বুলি করা তো ভিন্ন কথা, তাদেরকে নিয়ে ফেক বানানো হয়। জুমার মা সেদিনকে ডাকসুর যে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফোন করে কান্না করতেছে যে সে তো একটা কমিউনিটিতে থাকে, তার ছোট বোনেরা স্কুলে যায়, তারা দেখাচ্ছে তার সেই কমিউনিটিতে কীভাবে থাকে, অথচ পুরোটা ফেক, এআই ভিডিও হয়, এআই দিয়ে তৈরি করা। খুব কঠিন লড়াই, খুব। কিন্তু এখানে যে বিষয়টা তুলতে চাই, তাহলে ধরুন আমরা সাইবার সুরক্ষা আইন নিয়ে যেটা হয় কি, যখনই মামলা হয় তখনই আবার বলা হয় যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এখন গালি দেওয়া মানে কি বাক স্বাধীনতা, বা এটাকে আসলে কন্ট্রোল করা যায় কিভাবে? দেখেন এটার ব্যাপারে এটা খুবই কঠিন, খুবই কঠিন। আমি আপনাকে অন্তত এটুকুন বলতে চাই, ধরেন একদম নামে আইডি যে ব্যক্তি পরিচিত, তিনিও তো অনেক সময় বুলি করছেন, খারাপ কথা বলছেন, তার ব্যাপারে তো আপনি অ্যাকশন নিতে পারেন। আর যদি আপনি আমাদের ওই সাইবার সিকিউরিটিটা যদি তৈরি না হয়, এটার ভয়াবহ বিপর্যয় তৈরি হবে নির্বাচনের সময়। দেখবেন এআই দিয়ে এত বাজে বাজে পলিটিক্যাল কাওয়াজ তৈরি করা হবে, আল্লাহ না করুক এইসব ফেক ভিডিও যে ফেক, তাও তো গ্রামের লোকজন বুঝবে না, তারা একে অপরকে হয়তো খুন করা পর্যন্ত পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং বাংলাদেশের সামনের আমি যেটা মনে করি, সাইবার সিকিউরিটি সব থেকে বড় গুরুত্বের জায়গা দিয়ে দেখা দরকার, যাতে করে র্যাপিড রেসপন্স নেওয়া যায়। এইরকম কোনো পেজ তৈরি করলে সাথে সাথে ব্লক করলে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায়, এটাই এখন আমাদের সব থেকে বড় ভাবনার বিষয়। আর একটু আগে দেখছিলাম প্রায় একে একে আপনি শুটিংয়ে আসছিলেন, আপনার সঙ্গে দেখা হচ্ছিল প্রচারণা শেষ করে। এই যে একা একা চলাফেরা করছেন, জীবন নিয়ে শঙ্কায় ভুগেন না কখনো, যে মনে হয় না যে জীবন নিয়ে তো শঙ্কা আছে? ধরেন এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি, প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয়, কখন আমার সাথে 10টা ছোটো ভাই থাকে, কখন আমি সারাক্ষণই একা থাকি। দুইটা ব্যাপার দেখেন, আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয়, গতকালকে আসছিলাম, আমি আপনার মাধ্যমে বলে রাখি, যদি ভিডিওটা শুনে, রিক্সাটা অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে, বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি 8 বা 9-এর হবে। আমি থামাইতে পারি নাই, ও দোকানের মধ্যে কিছু খাচ্ছিল, জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে। আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না। আমার ডাকটা শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে
এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন? কিন্তু ভাবেন, আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি, আমার টিম, সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার, আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন, এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ঠিক আছে ওসমান হাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে আপনি খুব জনপ্রিয়, এবং কোনো একটা কারণে আপনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। যখনই কোনো ঝগড়াঝাটি হয়, সেখানে হাদির সেই ভিডিওটা চলে আসে। এই ভিডিওটা নিয়ে কি আপনি শেষমেশ কিছু বলবেন? না, শেষমেশ এটাই, এটা অনেকবার বলেছি, প্রচণ্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন, কণ্ঠহীন, শক্তিহীন মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি, শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ, এই কথাটা মনে রাখবেন। গালি একটা উইপন, শক্তিশালী উইপন, কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এইটা সবাই জানে না। এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ, কারণ সে জানে কাকে গালি দেওয়া যায়, কাকে গালি দেওয়া যায় না। আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব, এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না। এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না। এটাই। ওসমান হাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ আপনার আসনে যারা আছে তাদের উদ্দেশ্যে, কিংবা যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে, পুরো একটা দেশ এবার নির্বাচনে ভোট দিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ছোট্ট করে বলুন। ঢাকা 8-এ আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে, আমি যেহেতু কোনো দলের না, সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই। আপনারা জনতাই আমার কর্মী, ঢাকা 8-এর ময়দানটাই হলো আমার দল, এবং জনতা যেই হাদিকে তৈরি করছে, আল্লাহ তাআলার অসীম রহমতে ইনশাল্লাহ সেই হাদি আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের নতুন রাজনীতি তৈরি করবে। আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। ঠিক আছে ওসমান হাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, ভালো ধন্যবাদ থাকবেন আপনি।